আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত যশোর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, 1 নং প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা আগে দেখে নিই। তো এই যে আমি ডান দিকে প্রশ্নটি উপস্থাপন করেছি, এই যে যশোর বোর্ড 2022 সালে 1 নম্বরে এই প্রশ্নটি এসেছিল আর্থিক বিবরণী সংক্রান্ত, এবং এই উপরে রেওয়ামিলের আলোকে নিচে কিছু সমন্বয় আছে, আর তার নিচে ক নাম্বার প্রশ্ন বলছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ নির্ণয় করো। তো ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ নির্ণয় করতে হলে এই যে রেওয়ামিলের মধ্যে সাপ্লাইস আছে এই 7,000, এটার সাথে আমাদের সমন্বয়ে কি বলা আছে সাপ্লাইস সম্পর্কে লক্ষ্য করি। এই যে 3 নং সমন্বয়ে বলা আছে সাপ্লাইস মজুদ রয়েছে কত, 2,000। আগে সাপ্লাইস ছিল কত, 7,000। এখন মজুদ রয়েছে কত, 2,000। তো আগে ছিল 7,000, এখন আছে 2,000। তাহলে কমে গেছে কত টাকা, 7,000 টাকা। সেটি এই 5,000 টাকা কমে গেছে, সেটি খরচ হিসেবে গণ্য হবে। বাম দিকে আমরা এইভাবে দেখাতে পারি, সাপ্লাইস প্রথমে রেওয়ামিলে যেটি দেওয়া আছে 7,000 লিখব। এখান থেকে সমন্বয়ে এই যে 2,000 মজুদ আছে সাপ্লাইস, বাদ সাপ্লাইস মজুদ বলে এটা বিয়োগ করব। বিয়োগ করে যে টাকাটা হয় সেই 5,000 টাকা খরচ হিসেবে বিবেচিত হবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। সাপ্লাইস বছরের প্রথমে ছিল 7,000, বছরের শেষে আছে 2,000। তো 5,000 টাকা নাই, এই 5,000 টাকা খরচ হয়েছে, সেজন্য এটা কমে গেছে। তো ক নম্বরের শেষে খ নম্বরে কী বলছে, নিট আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে, মানে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো এই অঙ্কটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের, এই যে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করতে পারি। এই যে আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি, বিবরণ 3টা টাকার ঘর আয় বিবরণী। তো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যখন এই মুনাফা নির্ণয়ের জন্য আয় বিবরণী প্রস্তুত করবো, সেক্ষেত্রে প্রথমে আয়সমূহ লিখব। আয়সমূহের মধ্যে যে সেবা আয় আছে 80,000 টাকা, এটা আমরা এই মাঝের ঘরে লিখব। এইটার সাথে এই যে 1 নং সমন্বয়ে বলছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু আদায় হয়নি 20,000 টাকা। তো সেবা প্রদান করা হয়েছে আদায় হয়নি মানে আমাদের আয় বকেয়া রয়েছে, তাহলে এটা সেবা প্রদানের এই আয়ের সাথে যোগ হবে, যোগ প্রাপ্য সেবা বলে যোগ করে আমরা নিচে লিখব। এটার সাথে আরেকটা সমন্বয় আছে, সেজন্য নিচে লিখলাম। সেই সমন্বয়টা হচ্ছে এই যে 4 নং সমন্বয়, অনুপার্জিত সেবা আয়ের 5,000 টাকা উপার্জিত হয়েছে। এই 5,000 টাকা অনুপার্জিত সেবা আয় হতে যেহেতু উপার্জিত হয়েছে, সেজন্য এটা এখানে যোগ হবে, যোগ অর্জিত আয়। এই সমন্বয়ে যে অর্জিত অংশটুকু দেওয়া আছে 5,000 টাকা, এর সাথে যোগ হবে। তাহলে দুটো যোগ করে 1,05,000 টাকা আমরা শেষের ঘরে লিখব। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোট আয়সমূহ। আরেকবার রিপিট করছি, আমরা লক্ষ্য করি যে সেবা আয়ের সাথে 1 নং সমন্বয়ে বাকিতে সেবা প্রদান করা হয়েছে, এটা যোগ করলাম। এবং 4 নং সমন্বয়ে বলা ছিল অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে 5,000 টাকা, সেটাও যোগ করলাম। এবার বাদ ব্যয়সমূহ, ব্যয়ের মধ্যে আছে এই যে উপযোগ খরচ আছে, বিজ্ঞাপন খরচ আছে, আমরা ধাপে ধাপে লিখি, সমস্যা নেই। বেতন লিখলাম, বেতন আছে এই যে উপরে বেতন আছে 12,000 টাকা, বেতন আমরা মাঝের ঘরে লিখব কারণ বেতন সম্পর্কে কোনো সমন্বয় নাই সেই জন্য। এরপরে আর কি আছে, এই যে বিমা খরচ আছে, এই যে 2 নং সমন্বয়টি পড়ি। প্রতি মাসে বিমা খরচ এই 1,000 টাকার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। তো 1,000 টাকা যদি প্রতি মাসে হয়, আমাদের অঙ্ক কিন্তু ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 1 বছরের অঙ্ক, 12 মাসের। তাহলে এই 1,000কে 12 দিয়ে গুণ করে, এই যে 2 নং সমন্বয়ে বলা আছে 1,000, এই 1,000কে 12 দিয়ে গুণ করে 12,000 টাকা হবে, যেটি বিমা খরচ নামে লিখব। এরপরে সাপ্লাইস খরচ ক হতে প্রাপ্ত, ক নম্বরে তোমরা সাপ্লাইস খরচ নির্ণয় করেছিলাম, সেখান থেকে নিয়ে আসতে পারি, কিছুক্ষণ আগে বের করেছি। কিভাবে বের করলাম, এই যে সাপ্লাইস উপরে ছিল 7,000, নিচে আছে 2,000, মাঝখানে পার্থক্য 5,000 টাকা, যেটি খরচ হয়েছে। এরপরে আবার আমাদের উপযোগ খরচ আছে, এই যে অঙ্কের মধ্যে উপযোগ খরচ আছে, এই যে রেওয়ামিলের মধ্যে 8,000 টাকা, মাঝের ঘরে লিখব, উপযোগ খরচ সম্পর্কে কিছু বলা নাই সেই জন্য। তারপরে বিজ্ঞাপন খরচ আছে, এই যে বিজ্ঞাপন খরচ সম্পর্কেও নিচে তো কিছু বলা নাই, এটাও মাঝের ঘরে লিখব। আচ্ছা, এরপরে আর কি খরচ আছে দেখি, এই যে আসবাবপত্রের অবচয় আছে 5%, তা আসবাবপত্রের উপরে আছে 80,000 টাকা, তা 5% 4,000 টাকা হবে সম্ভবত। অবচয় খরচ নামে 4,000 টাকা লিখব। কীভাবে পেলাম,
এই যে আসবাবপত্র 80,000 টাকা, ওইটার 5%, সেটা কেটে লিখলাম, হিসাব করে লিখলাম। এবার নিচে একটি দাগ দিব, ও আর একটা খরচ আছে। তো এই যে 10% প্রদেয় নোট 15,000 টাকা, তো 10% প্রদেয় নোটের উপর সুদ হিসেব করে আমাদের হবে এই 1,500 টাকা, সেটা খরচ হিসেবে লিখব। প্রদেয় নোট দায়, কিন্তু দায়ের উপরে যদি সুদ ধার্য করা হয় সেটি খরচ হয়, সেজন্য এবার সবার শেষে ব্যয়গুলি যোগ করব। সব ব্যয়গুলি যোগ করে ডান দিকে এইখানে লিখব, যোগ করে আমরা পাবো 63,500 টাকা। এবার এই যে উপরে 1,05,000 টাকা ছিল আয়, আয় হতে এই যে ব্যয় হলো 63,500, এটা বিয়োগ করব। 1,05,000 থেকে 63,000 বিয়োগ করে 41,100 টাকা হবে। এটার নাম দিব নিট মুনাফা, এটার নাম হবে নিট মুনাফা। তো আমাদের খ নাম্বারে বলেছিল নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে, তো নিট মুনাফা হয়েছে, সেজন্য নিট মুনাফা লিখলাম। এবার গণঙে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। তো আর্থিক অবস্থার বিবরণী প্রথমে আমরা সম্পদ সাইড লিখব, তারপরে দায় ও মালিকানা। এই যে জনাব সাকিবের আর্থিক অবস্থার বিবরণী, প্রথমে এই স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পদ আছে, এই যে আছে, তো এই যে আসবাবপত্র 80,000 টাকা, আসবাবপত্র লিখব, মাঝের ঘরে লিখতে পারি, এখান থেকে লিখব বাদ পঞ্জীভূত অবচয়। এখন পঞ্জীভূত অবচয়ের ব্যাপারে একটা কথা বলি, সেটি হচ্ছে এই যে রেয়ামেলের মধ্যে মাঝখানে পঞ্জীভূত অবচয় আছে না 4,000, এইটা একটা অবচয়। আর একটা অবচয় আছে এই যে 10% হিসেব করে 5% হিসেব করে এই 80,000 টাকার 5% হিসেব করে হয়েছে আমাদের 4,000। তাহলে নতুন অবচয় 4,000 এবং পুরাতন অবচয় রেয়ামেলে ছিল 4,000, এই দুইটা অবচয় যোগ করে 8,000 টাকা এখন এখান থেকে বিয়োগ হবে। বাদ পঞ্জীভূত অবচয় 8,000 টাকা লিখলাম। কিভাবে 8,000 টাকা পেলাম? এই যে 5 নং সমন্বয়ের 5% আসবাবপত্রের উপর 5% হিসেব করে আমরা পেয়েছি 4,000 নতুন, আর রেওয়া মিলে পুরাতন ছিল, পূর্বের বছরে ছিল 4,000। এই 4,000 এবং এই নতুন 4,000 মিলে 8,000 আমরা বিয়োগ করলাম। এই দুটো বিয়োগ করে 72,000 টাকা হবে, শেষের ঘরে লিখতে পারি। এরপর চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে রয়েছে এই যে এই প্রাপ্য হিসাব আছে, তারপরে হচ্ছে কি যে প্রাপ্য হিসাবের সাথে আবার সমন্বয় আছে, নগদ তহবিল আছে, এই যে নগদ তহবিল এটা আছে। নগদ তহবিলের সমন্বয় নাই, মাঝের ঘরে লিখব। আর অগ্রিম বিমা, অগ্রিম বিমা কত ছিল রেওয়া মিলে? এই যে 20,000 টাকা। তো অগ্রিম বিমার সমন্বয় আছে, এই যে 2 নং সমন্বয়ে বলছে বিমা প্রতি মাসে খরচ 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়। তো অগ্রিম বিমা প্রথম ঘরে লিখব, তারপর লিখব বাদ বিমা খরচ। বিমা খরচ 12,000 টাকা। কীভাবে পেলাম? এই যে প্রতি মাসে 1,000 টাকা বলছে, সেজন্য 1,000কে 12 দিয়ে গুণ করে 12,000 টাকা। 20,000 থেকে 12,000 বিয়োগ করে 8,000 টাকা হবে। তারপরে আমরা লিখব সাপ্লাইজ মজুদ। সাপ্লাইজ মজুদ সরাসরি বলা আছে অঙ্কের মধ্যে, এই যে সাপ্লাইজ মজুদ রয়েছে 3 নং সঙ্গে বলা আছে, 3 নম্বর সমন্বয়ে 2,000 টাকা, ওটা আমরা লিখতে পারি, শেষের মাঝের ঘরে লিখে দিতে পারি। তাহলে আর সমন্বয় লেখার দরকার নেই, মানে বিয়োগ করার দরকার নেই। 3 নম্বরে যেটা আছে সমন্বয়ে 2,000, ওটা লিখে দেবো সরাসরি। এরপরে প্রাপ্য হিসাব সম্পর্কে কিছু তথ্য আছে। প্রাপ্য হিসাব এই যে অঙ্কের মধ্যে 32,000 টাকা আছে, এটা প্রথম ঘরে লিখব। প্রাপ্য হিসাব সম্পর্কে সমন্বয় আছে, এই যে 1 নং সমন্বয় দেনা, ওই যে সেবা বাবদ আদায় প্রদান করা হয়েছে, অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি বা আদায় হয়নি, মানে আয় বকেয়া রয়েছে, এটার দ্বারা প্রাপ্য হিসাব বাড়ে, তাই প্রাপ্য হিসাবের সাথে এটা যোগ করব, এই 20,000 টাকা। 32 আর 20 যোগ করে 52,000 টাকা মাঝের ঘরে লিখব। তো এই সম্পদ হলো চলতি সম্পদ। আর কিছু আছে কি একবার দেখে নিই। নগদ তহবিল লিখছি, তাই না, প্রাপ্য হিসাব লিখছি, যোগ করেছি, অতিরিক্ত বিমা লিখেছি, সবই তো লেখা হয়েছে। এবার নিচে একটি দাগ দিব, এই 4টা চলতি সম্পদ, এই 4টা চলতি সম্পদ যোগ করে মাঝে এই শেষের ঘরে লিখব। এবার স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ 72,000 আর 92,000, দুটো যোগ করে নিচে লিখব, নিচে ডাবল দাগ দিব এবং এইটার নাম হবে মোট সম্পদ। অর্থাৎ উপরে স্থায়ী সম্পদ ছিল, নিচে চলতি সম্পদ পেলাম, যোগ করে মোট সম্পদ হলো। তো এই যে বাকি অংশটুকু সমাধানের জন্য আবার ছক অঙ্কন করলাম। তো এখানে দায় এবং মালিকানা লিখব, তাই না? কোনটি আগে লিখব? সাধারণত স্থায়ী সম্পদ যেহেতু আমরা আগে লিখেছি সম্পদ পাশে, সেই ক্ষেত্রে তার সাথে মিল করে এখানে আমরা মালিকানা সত্ত্ব আগে লিখব। মালিকানা সত্ত্বে হেডিং, মালিকানা সত্ত্ব লিখব মূলধন কত টাকা আছে লক্ষ্য করি,
এই যে মূলধন অঙ্কের মধ্যে দেওয়া আছে সবার শেষে ৮৬,০০০ টাকা মাঝের ঘরে লিখব। এখন মূলধনের সাথে নিট লাভ যোগ হয়। নিট লাভ কিছুক্ষণ আগে আমরা যেটা পেয়েছি সেটা যোগ করব। নিট লাভ আমরা এখানে কি প্রশ্ন দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে খ নঙে পেয়েছি সেটা লিখব এখানে। নিট লাভ পেয়েছি ৪১,৫০০, ৮৬,০০০ মূলধন আর ৪১,৫০০ যোগ করে আমরা নিচে লিখব। কেন নিচে লিখবে? এখান থেকে উত্তোলন বাদ যাবে। উত্তোলন এখান থেকে বাদ যায়। উত্তোলন আছে এই যে অঙ্কের মধ্যে, এই যে উপরের দিকে ৫,০০০ টাকা। ওই ৫,০০০ টাকা আমরা বিয়োগ করব। উত্তোলন বিয়োগ করে আমাদের হবে এই ১,২২,৫০০ টাকা। এটা হচ্ছে আমাদের বছর শেষে মালিকানা সত্ত্ব। এরপরে আমরা লিখব চলতি দায়। চলতি দায়ের মধ্যে এই যে প্রদেয় নোট আছে, 10% প্রদেয় নোট, এই ১৫,০০০ টাকা, এটা আমরা মাঝের ঘরে লিখব। তারপরে এই যে অনুপার্জিত সেবায়, এই যে অনুপার্জিত সেবায়, এই যে অনুপার্জিত সেবায় ২০,০০০ টাকা, এটাও কিন্তু চলতি দায়। কিন্তু অনুপার্জিত সেবায় সম্পর্কে সমন্বয় আছে, যে ৪ নং সমন্বয়ে ৫,০০০ টাকা অর্জিত হয়েছে। তাহলে এই ২০,০০০ থেকে ৫,০০০ বিয়োগ হবে। সেজন্য অনুপার্জিত সেবায় আমরা প্রথম ঘরে লিখব। এখান থেকে লিখব বাদ অর্জিত আয়, এই ৪ নং সমন্বয়ের ৫,০০০ টাকা। লেখার পরে ২০,০০০ থেকে ৫,০০০ বিয়োগ করে ১৫,০০০ টাকা হবে। আর কি আছে চলতি দায়ের মধ্যে? এই সাধারণত প্রদেয় হিসাব আছে, এই যে মাঝখানে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত টাকা? এই যে ১০,০০০ টাকা। এটা আমরা মাঝের ঘরে লিখব, প্রদেয় হিসাবের সাথে সমন্বয় নাই সেজন্য। তারপরে বকেয়া নোটের সুদ। আচ্ছা, বকেয়া ওই যে প্রদেয় নোটের সুদ, প্রদেয় নোটের সুদ কিন্তু বকেয়া আছে, তাই না? তো বকেয়া সুদ কত টাকা হয়েছিল? এই যে ১৫,০০০ টাকার ১০% হিসাব করে আমরা লিখছিলাম আয় বিবরণীতে, ওটা আবার বকেয়া হিসাবে এখানে লিখতে হবে ১৫০০ টাকা। আর কোনো খরচ আছে? সরি, দায় আছে? নাই মনে হচ্ছে। এবার আমরা নিচে দাগ দিব, এই ৪টা চলতি দায় যোগ করে শেষের ঘরে লিখব ১,৪২,৫০০ আর এই ৪১,৫০০ দুইটা যোগ করে নিচে লিখব। এই যে ১,৬৪,০০০ হয়েছে। এবং এই ১,৬৪,০০০ আর কিছুক্ষণ আগে আমরা কিন্তু যেটি বের করেছিলাম সেখানেও কিন্তু ১,৬৪,০০০ টাকা হয়েছিল সম্পদ পাশ, দুইটা মিলে যাবে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি পরের ক্লাসে কোন বোর্ডে আলোচনা করব একটু দেখে যাই, তাহলে সুবিধা হবে তোমাদের। পরের ক্লাসে আমরা এই যে লক্ষ্য করি যশোর বোর্ডের ২ নং সৃজনশীলটি আলোচনা করার চেষ্টা করব, কারণ আর্থিক বিবরণী থেকে ২টা প্রশ্ন হয়। তা আজকে ১ নং আলোচনা করেছি, সামনের দিন যশোর বোর্ডের ২। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।